প্রাচীন মিশর থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের যুগের আগ পর্যন্ত বস্তুকে বোঝার জন্য মানুষের জানার যে প্রচেষ্টা সেটাকে আলকেমি বলা যেতে পারে। এর মধ্যে মধ্যযুগে আরবে আলকেমির চর্চা খুব বিখ্যাত হয়। আলকেমি বলতে অনেকে মধ্যযুগের আরব আলকেমিস্টদেরকেই মনে করেন। এর একটা কারণ হতে পারে আলকেমি শব্দটি এসছে আরবি ভাষা থেকে। মধ্যযুগে আলকেমির জ্ঞান গ্রিকদের কাছ থেকে আরবদের হস্তগত হয়। সত্যবাদী জাফর ছিলেন ষষ্ঠ ইমাম, যার জন্ম 699 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 765 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন জাবির ইবনে হাইয়ানের গুরু। সোনার রূপান্তরের চেয়ে আলকেমির গুপ্তবিদ্যাতেই তার আগ্রহ ছিল বেশি। তারপরেও সে সময়ের অনেক আলকেমিক্যাল কাজ তার নামে প্রচলিত। জাফর সাদিক সোনার সাথে কুইক সিলভারের সমন্বয় পদ্ধতি বর্ণনা করেন। এছাড়া তিনি সেল অ্যামোনিয়াক, সিনাবার, অ্যালাম এসব নিয়েও কাজ করেন। জাফর সাদিক ছিলেন ষষ্ঠ ইমাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। অনেকেই মনে করেন তার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলামের অন্তর্নিহিত শিক্ষা সরাসরি এসে সুফিবাদে মিশেছে। সুফি মতে জুন্নুন মিসরি বা মাছেদের রাজার মাধ্যমে আলকেমির জ্ঞান আরবে আসে। আরব আলকেমির সবচেয়ে বিখ্যাত কেমিস্ট ছিলেন জাবির ইবনে হাইয়ান, যার জন্ম 722 খ্রিস্টাব্দে। জাবির ইউক্লিড, পিথাগোরাস, এম্পেডোক্লিস এবং ডেমোক্রিটাসের বই অনুবাদ করেন। জাবির ইবনে হাইয়ান দীর্ঘকাল ধরে খলিফা হারুন আল রশিদের দরবারের উচ্চপদস্থ কর্মকর্তা বার্মিসাইডেসদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। এসব বার্মাকিরা হলো আফগান বৌদ্ধ ভিক্ষুদের বংশধর, যাদের মাধ্যমে প্রাচীন পুঁথি আরবাঞ্চলে ছড়ায়। জাবির সোনা, রূপা, তামা, লোহা, টিন, সীসা এবং পারদ এই 7টি ধাতুর সাথে পরিচিত ছিলেন। এছাড়া তিনি তামা, লোহা ও পারদের অক্সাইড সম্পর্কেও জানতেন। সীসার লাল এবং হলুদ অক্সাইড নিয়ে তিনি কাজ করেছেন। জাবিরকে সাদা আর্সেনিকের আবিষ্কারক বলে গণ্য করা হয়। জাবিরের লেখায় সর্বপ্রথম মিনারেল অ্যাসিডস এবং অ্যাকোয়ারেজিয়া বা রাজঅম্লের প্রস্তুত প্রণালী পাওয়া যায়, যা সোনা দ্রবীভূত করতে পারে। জাবিরের কাছ থেকে পরে এই জ্ঞান ইউরোপে ছড়ায়। তৎকালীন জানা বস্তুদের জাবির ইবনে হাইয়ান 3 ভাগে ভাগ করেন: উদ্বায়ী বস্তু যেমন কর্পূর, সেল অ্যামোনিয়াক, আর্সেনিক এবং গন্ধক; ধাতব বস্তু এবং ধাতু ব্যতীত অনুদ্বায়ী জৈব ও অজৈব বস্তু। আধুনিক জৈব রসায়নের পূর্বসূরি জাবির জৈব বস্তুকে পাতনের দ্বারা নির্যাস এবং এসেনশিয়াল অয়েল তৈরি করেন, পৃথক করেন। 8ম শতক থেকে আরব এবং ইউরোপিয়ানরা জাবির ইবনে হাইয়ানকে আলকেমির জনক হিসেবে মান্য করে আসছেন। তার সময় থেকে লবণ, সালফার এবং পারদ এই 3টি মৌলের ধারণা চলে আসছে। প্রফেসর হোমিয়ার্ডের মতে জাবের সালফার ও পারদের মতবাদের প্রবক্তা, যার উল্লেখ প্রাচীন কোনো গ্রন্থে পাওয়া যায় না। এই 3টি উপাদান সঠিকভাবে মেশালে দার্শনিকের সোনা বা ফিলোসফার্স স্টোন তৈরি করা যাবে। তবে আমরা যে লবণ, গন্ধক এবং পারদ চিনি তার সাথে এদের কোনো মিল নেই। বেশিরভাগ আলকেমিস্টই তা জোর দিয়ে বলে গেছেন। ল্যাটিন এবং আরবি বই অনুযায়ী জাবেরের সারনেম ছিল এল সুফি বা দা সুফি। এছাড়া মধ্যযুগে আলকেমিকে সোফিক আর্টও বলা হতো। জাবিরের পরে যার নাম করতে হয় তার পুরো নাম আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, সংক্ষেপে আল রাজি। জন্ম 866 খ্রিস্টাব্দে। রাজির বুক অফ সিক্রেটের রাসায়নিক উপাদানকে স্পিরিট, ধাতু, পাথর, ভিট্রিয়ল, বোরাক্স এবং লবণ রূপে তালিকাবদ্ধ করা হয়। জারণ, উদ্বান, দ্রবণ ইত্যাদি প্রক্রিয়ার বর্ণনার পাশাপাশি পাতন যন্ত্র, উদ্বান যন্ত্র এবং চুল্লির নকশা বর্ণনা করেন। আল রাজির লেখা 2টি বিখ্যাত আলকেমিক্যাল টেক্সটের নাম আল আসরার বা দ্য সিক্রেট এবং সির আল আসরার, সিক্রেট অফ সিক্রেটস। তিনি ধাতুর রূপান্তরে বিশ্বাসী ছিলেন। 4 ধাপে এই কাজ সম্পন্ন করতে হবে। প্রথমে সব কাঁচামাল পাতনের মাধ্যমে পরিষ্কার করতে হবে, তারপর গলিয়ে তাদেরকে একত্র করতে হবে, এরপর তাদেরকে গুঁড়ো করে সর্বশেষে সংশ্লেষণের মাধ্যমে তাদের একসাথ করলে সেটা সোনা বা রূপার বিশুদ্ধতা পাবে। রাজি রসায়নে বস্তুর ওজন নেয়ার ব্যাপারটা চালু করেন। এর আগে মানুষ আন্দাজে কাজ করত। রাজির কারণে সঠিক ওজন নেয়ার জন্য স্কেলের ধারণা সামনে আসে এবং বৈজ্ঞানিক গবেষণায় পরিমিতি বোধের সৃষ্টি হয়। বিখ্যাত আরব আলকেমিস্টদের মধ্যে জাবির ইবনে হাইয়ান, আল রাজি, জাফর সাদিক এদের নাম শোনা যায়। গত শতকে আরেকজন বিখ্যাত আলকেমিস্টের নাম জানা যায়, যার আসল নাম 100 বছর আগেও মানুষ জানত না। মোহাম্মদ ইবনে উমাইল আত-তামিনি খ্রিস্টীয় 10ম শতকের কেমিস্ট।
1933 সালে হায়দরাবাদে পাওয়া পাণ্ডুলিপি থেকে কলকাতার এশিয়াটিক সোসাইটি তার একটি আরবি লেখা ছাপানো হয়েছে। তার বইয়ের নামগুলো আগ্রহোদ্দীপক, দ্য পার্ল অফ উইজডম, দ্য হিডেন ল্যাম্প অফ আলকেমি ইত্যাদি। দ্বাদশ থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত ইউরোপিয়ান কেমিস্টদের কাছে তার নাম বিখ্যাত। ল্যাটিন গ্রন্থে তার নাম সিনিয়র বা মুরব্বি, এবং 1933 সালের আগে কেউ মুরব্বির নাম জানতো না। মুরব্বি আসলে আরবি শেখ শব্দের ল্যাটিন অনুবাদ। তার রচিত ল্যাটিন অনুবাদের নাম ডি কেমিয়া, মানে রসায়ন সম্পর্কিত, কিন্তু আরবিতে বইটির নাম খুবই কাব্যিক, রূপা, পানি এবং তারা ভরা জগৎ। এই বইয়ে সিনিয়র কিভাবে এমারেল ট্যাবলেট হাতে বসা জ্ঞানী বৃদ্ধ বা হারমিসের ছবি হস্তগত হলো তার বর্ণনা করেন। মিশরের পিরামিডের ভেতর থেকে সিনিয়রের পাওয়া হারমিসের ছবি আমাদেরকে আলকেমির সিম্বলিজম বুঝতে সাহায্য করবে। বিভিন্ন যুগে আলকেমিস্টরা ট্যাবলেট হাতে হারমিসের ছবি নিয়ে আলোচনা করেছেন। প্রথম ট্যাবলেটের ছবিতে একটি ডানাওয়ালা পাখি আর একটি ডানাবিহীন পাখি, দুজনেই অরবরসের মতো একজন আরেকজনের লেজ কামড়ে ধরে আছে। ডানাওয়ালা পাখিটি উপরে আর নিচের পাখিটির ডানা নেই। এটি অরবরসের একটি ভিন্ন রূপ। ছবিটিতে একটি সূর্য এবং দুটো চাঁদ আছে। পাখি দুটোর উপরে একটি চাঁদ এবং সূর্য, আর নিচে একটি গোলক, যেটা একই সাথে চাঁদ এবং পৃথিবীর রূপ বলে মনে করা হয়। একটা চাঁদ সূর্যের সঙ্গী আর একটা পৃথিবীর সমতুল্য। দ্বিতীয় ট্যাবলেটের উপর থেকে দুটো সূর্য নিচের চাঁদের জগতে আলো পাঠাচ্ছে। দুটো ছবিতে একটা জিনিস পরিষ্কার, ঊর্ধ্ব জগতের সাথে নিম্ন জগতের একটা সম্পর্ক আছে। সুফি ঘরানার লেখক ইদ্রিস শাহ মনে করেন, বৈজ্ঞানিক ইতিহাসের গবেষকদের এসব কাজে আলকেমিকে কখনোই স্কুলের ধারণা থেকে দেখা হয়নি, যেখানে ইচ্ছা করেই সান্ধ্য ভাষা ব্যবহার করা হতো। ফলে বাহিরের অদীক্ষিত লোকের পক্ষে এর মর্মোদ্ধার করা অসম্ভব ছিল। এছাড়া মধ্যযুগে আলকেমি বলতে শুধু ধাতব রসায়নই বোঝানো হতো না। এ সময় ধাতব বিদ্যার পাশাপাশি অনেকে শুধুমাত্র আধ্যাত্মিক উন্নয়নের উপায় হিসেবে আলকেমির চর্চা করত। বর্তমানে আলকেমির উপরে বিশাল রচনার ভান্ডার তৈরি হয়েছে, যা কেউ এক জীবনে পড়ে শেষ করতে পারবে না। এর মধ্যে রয়েছে অসংখ্য নকল এবং ভুল অনুবাদ, অসংলগ্ন তথ্য, প্রতীক আর রূপকে ঘেরা এক শাস্ত্র। জাবির ইবনে হাইয়ান তার কাজের জন্য গুরু ইমাম জাফর সাদিকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন এবং তার সম্পর্কে খুবই সম্মানের সাথে কথা বলতেন। জাফর সাদিক ছিলেন বিখ্যাত সুফি সাধক। সুফিবাদের সব ধারাতেই তার নাম পাওয়া যায়। গাজ্জালি এবং রুমির মতো সুফিবাদের প্রবক্তরা সুফিবাদকেই আলকেমি বলতেন। রুমি বলেছেন, মানব ধাতুকে অবশ্যই পরিশোধন এবং সম্প্রসারিত করতে হবে। ইমাম গাজ্জালির অন্যতম গুরুত্বপূর্ণ বইয়ের নাম কিমিয়ায়ে সাদাত বা দ্য আলকেমি অফ হ্যাপিনেস। ইবনুল আরাবি বলতেন, সুন্দর মহৎ নামগুলি হলো সোনা এবং রূপা। মধ্যযুগে শুধু ধাতব বিদ্যাকেই আলকেমি ধরাটা ঠিক হবে না, কারণ জাবের এবং তার অনুসারীরা ধাতু ছাড়া আরো অনেক রাসায়নিক গবেষণা করেছেন। তারা এমন আবিষ্কার করেছেন যা আধুনিক রসায়নের গোড়াপত্তন করে। আধুনিক মানুষের মনে হতে পারে তারা পরশ পাথর খুঁজছিল, কিন্তু তাত্ত্বিকভাবে কোনো রকম নিশ্চয়তা ছাড়া কেন তারা বছরের পর বছর ধৈর্য ধরে এসব পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেল? তৎকালীন ধর্মীয় পরিবেশে অন্ধের মতো গবেষণা চালিয়ে তারা কি আসলে এর আড়ালে কোনো বিবর্তনের প্রত্যাশায় ছিল? দুটো কারণে এ বিষয়ে জানা কষ্টকর। প্রথমত, মানুষ অতীতকে তার নিজের কাল দিয়ে বিবেচনা করে। দ্বিতীয়ত, গবেষকরা ছিলেন বাইরের তাত্ত্বিক, তাদের সুফি স্কুলের ভেতরে প্রবেশাধিকার ছিল না। কারণ আলকেমির রহস্য উদ্ঘাটনে দীক্ষা নিতে হয়। এই দীক্ষার তিনটি অংশ থাকে: কষ্টভোগ, মৃত্যু এবং পুনর্জন্ম লাভ। দীক্ষামূলক মৃত্যু এবং পুনর্জন্মের অভিজ্ঞতার ফলে দীক্ষিত ব্যক্তি নতুন মানুষে পরিণত হয়। গ্রেকো মিশরিয়ান আলকেমিক্যাল নথিপত্রে এমন দীক্ষার প্রমাণ পাওয়া যায়।